রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার অধিকার ও তার বঞ্চনাকে সামনে রেখে কলকাতার মহাবোধি সোসাইটি হলে এই বিষয়ের উপরেই আয়োজিত হয় একটি সেমিনার। যে সেমিনারে সরকারের বিভিন্ন স্তরের বহু কর্মচারীরা যোগদান করেন এবং তার সাথে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গাঙ্গুলি। এই সেমিনারের মাধ্যমে তারা রাজ্যে যে অরাজনৈতিক কার্যকলাপ চলছে তার প্রতিবাদ করেন। তাদের দাবি, মহামান্য হাইকোর্টের রায়কে মর্যাদা দিয়ে দ্রুত বকেয়া মিটিয়ে কেন্দ্রের হারে রাজ্যের সকল সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে। এরই সাথে তারা আর কি বললেন চলুন দেখে নেব এক নজরে। দেখুন, রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে রায় যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং করদাতাদের টাকা কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা স্থগিতাদেশ চাইছে। কিন্তু ইদানিংকালে বিভিন্ন ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে, মামলা তথ্যানুসন্ধানের অর্ডার হয়েছে, ইডির ওপর, সিবিআইয়ের ওপর তারা যাচ্ছেন। সারদার মামলায় তারা গিয়েছিলেন। এখনও ডিএর মামলায় আমাদের কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতির বেঞ্চ বলে দেওয়া সত্ত্বেও যে ডিএ নিয়ে এনাদের যে পাওনা বা যে দাবি, সেটা সাংবিধানিক দাবি, মৌলিক দাবি, মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট শুধু উচ্চ আদালতে জানেনি, প্রতিটি সময় যখন মামলা উঠছে মামলার সময় চাইছে, মামলা দেরি করছে যাতে ফয়সালা হতে দেরি, যাতে কর্মচারীদের মনোবল ভেঙে যায়। এটা কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেটের কাজের সঙ্গে খাপ খায় না। উদ্দেশ্য হচ্ছে কর্মচারীদের বিপর্যস্ত করে দেওয়া, যাতে তারা খেই হারিয়ে ফেলেন। সরকারের যে এই অন্যায্য দাবি সেটা যাতে মেনে নেন। এটাতে আমি খুব প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে খুব লজ্জিত। সুপ্রিম কোর্ট যে কর্মচারীদের মামলা শুনছেন না, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে 3 জন বেঞ্চ তো বটেই, 5 জন কি মনে নেই, ডিএস নাকাদার মামলায় যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট তার পরিপন্থী। এর আগেও তো রাজ্য পুলিশ এটা করেছে, আপনার কি মনে নেই? রাজীব কুমারকে যখন সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তার বাড়িতে গেল, বাড়িতে ঢুকতে দেয়নি। সিবিআইয়ের অফিসারদের আমাদের রাজ্য পুলিশের ক্যালকাটা পুলিশের অফিসাররা প্রহার করেছিল, তাদের নিগৃহীত হতে হয়েছিল এবং সেখানে গিয়ে রাস্তায় বসে অবস্থান করেছিলেন যাতে সিবিআইয়ের ইনভেস্টিগেশন আটকে যায়। পুনর্বিবেচনার নির্দেশ দিতে পারে, তবে আরেকটু আগে দেওয়া উচিত। এই টালবাহানায় তারা চাকরি প্রার্থীরা বলছে যে খুব সমস্যা হচ্ছে। না, যারা রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, তারা তো খুবই বিপদে আছে। 1000 দিন বোধহয় হয়ে গেছে, 1000 দিন হয়ে গেছে, এখনও মামলাটা কিছুতেই নিষ্পত্তি হচ্ছে না। নিষ্পত্তি হওয়াটা তো উচিত। কিছু বিচারপতি খুব চেষ্টা করছেন, কিন্তু একজন বিচারপতির হাতেই তো সবটা নয়। আমাদের দেশে বিভিন্ন স্তরের আপিল আছে, এই আপিল বেঞ্চে যা মামলা যাচ্ছে, মামলা বিলম্বিত হচ্ছে। একটা ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের রায় শোনার বা খারিজ করার অধিকার আছে, কিন্তু সেইটা করার আগে ডিভিশন বেঞ্চকে দেখতে হবে কী ধরনের রায়, কী জন্য রায়। এখানে আমি কিছু বলতে চাই না, কেননা মামলাগুলো বিচারাধীন, কিন্তু মানুষের জন্যই তো আদালত, আইন আদালত। মানুষের অধিকারকে স্তীমিত করে দেওয়ার জন্য, মানুষের অধিকার থেকে মানুষ যাতে বঞ্চিত হয় তার জন্য তো আদালত নয়।
আগে তদন্ত হয়নি, বাধা হয়েছে, তদন্ত হয়নি। এটাকে এই তদন্তের বিরুদ্ধে ইডি নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, নিশ্চয়ই নেবে। এই পদক্ষেপ কতটা আইনের দিক থেকে টিকবে আমার সন্দেহ আছে। না, এখানে তাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হচ্ছে। তারা তো বাড়িতেই ঢুকতে পারেননি, বাড়িতে ঢোকার আগেই তো প্রহৃত হয়েছে, তো শ্লীলতাহানি তিনি করবেন কী করে? আমি এটা ওপর থেকে বলছি, এখন মামলায় কি হবে আমি জানি না। রাজ্য পুলিশের উদ্দেশ্য হচ্ছে সবসময় যারা অপরাধী তাদেরকে আটকানো, তাদেরকে বাঁচানো। অপরাধীদের স্বর্গরাজ্য হচ্ছে এই রাজ্যটা, এবং সে অপরাধীদের কি করে বাঁচানো যায় তার জন্য রাজ্য পুলিশ খুব সচেষ্ট। আমি কাকুর কথা বলছি, হ্যাঁ, তো কাকুর কণ্ঠস্বর তো নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে ডিভিশন বেঞ্চ বলছে যে এটা নিয়ে কণ্ঠস্বর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তদন্ত করা যেতে পারে, কিন্তু সে তো আবার এটার ক্ষেত্রে ওর লয়ার, মানে ওর তরফের লয়ার জটিলতা তৈরি করছে, বলছে না তো কণ্ঠস্বর সে তো বলবে এখন ডিভিশন বেঞ্চ কী হয় দেখুন, কণ্ঠস্বর থেকে কী বেরোয় দেখুন। সুপ্রিম কোর্টের সঙ্গে রাজ্য সরকারের বোঝাপড়া হয়েছে এটা আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব না। আমি জানি না বোঝাপড়া হয়েছে বলবো না, কিন্তু সুপ্রিম কোর্টের উচিত ছিল মামলাটা শোনা। আমি আশা করব ফেব্রুয়ারি মাসে যখন মামলাটা আছে শুনানি হবে, আশা করব, এইটুকু বলতে।